নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো শরীর ছায়া, প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো শরীর ছায়া। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কলকাতার একটি পুরনো ক্যাফেতে এক ঝোড়ো সন্ধ্যায় আর্য চুপচাপ বসে রয়েছে। গরম কফি খাচ্ছে সে। শীতের মরশুমেও এত ঝড় কোথা থেকে যে এলো। বাইরে ঝড় আর ভেতরে আমি, হে কেমন যেন এক সমান্তরাল পরিস্থিতি, তাই না? আর্যর সামনে বসে রয়েছে মৃণালিনী। হালকা হাসি দিয়ে সে বলে, ঝড় তো থেমে যায়, মানুষের ঝড়টা কিন্তু অনেক সময় থামে না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ঝড়ের সঙ্গে বেশ পরিচিত। কাচের জানালার বাইরের দিকে তাকায় মৃণালিনী। ঝড় কি সত্যিই থামে আর্য, নাকি আমরা অভ্যস্ত হয়ে যাই? তুমি কি বলতে চাইছো? আমরা জীবনের ঝড়কে এড়িয়ে চলি? না, তা বলতে চাইছি না। আমরা নিজেদের সঙ্গে সমঝোতা করি, যেমন তুমি করছো। আর্য চমকে ওঠে। তুমি কিভাবে জানো আমি সমঝোতা করছি? তোমার চোখ সব বলে দেয়। আর ওই স্কেচবুকটা, ওখানে আঁকা প্রতিটা মুখ যেন তোমার নিজের সাথে কথা বলছে। আর্য চুপ করে মৃণালিনীর দিকে তাকিয়ে থাকে। আজ বছর 2 হলো ওরা লিভ ইন সম্পর্কের মধ্যে রয়েছে। মৃণালিনীকে সম্পূর্ণভাবে চেনে আর্য। তা সত্ত্বেও গতকাল এক অল্প বয়সী ছাত্রীর ছবি আঁকতে গিয়ে বেগতিক হয়ে গিয়েছিল আর্য। সবসময় সে নারীদের বিভিন্ন রূপের ছবি আঁকতে ভালোবাসে। আর্ট গ্যালারিতে মৃণালিনীর সাথে ওইভাবেই তার আলাপ। তুমি অনেক গভীরভাবে দেখো, তবে এই ক্যাফেতে তুমি কি শুধু আমার কথা শোনার জন্যই এসেছো? না, আমি এসেছি তোমার মধ্যে হারিয়ে যাওয়া সেই আর্যকে খুঁজতে, আর আমার হারিয়ে যাওয়া ছায়া। ছায়া? এটা কি ধরনের ধাঁধা? ধাঁধা নয়, আমার কথা। আমি একসময় আমার ছায়াকে হারিয়েছি, আর সেই ছায়াই তোমার সাথে কথা বলছে। আর্য থতমত খেয়ে যায়। তুমি কি বলতে চাইছো? কি তুমি বাস্তব না স্বপ্ন? এসব কি বলছো? 2 বছর হলো আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে মৃণাল। এরপরেও তুমি যদি আমাকে বাস্তব মনে করো তাহলে আমি বাস্তব, যদি স্বপ্ন মনে করো তবে স্বপ্ন। তাহলে তুমি আসলে কে? আমি সেই মানুষ যারা নিজেদের হারিয়ে ফেলে অন্যের জীবনে। আমি তোমার মতো শিল্পীর কাছে এসেছি যাতে তুমি আমাকে আঁকো। হ্যাঁ, আমি তো তোমায় এঁকেছি, আবার আঁকবো। তুমি তো নিখুঁত, তোমার চোখে নিখুঁত, কিন্তু আমাকে আসল রূপে আঁকো, আর সেই ছায়াকে ধরতে পারলে তবেই তুমি শিল্পী। আর্য চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তাহলে তোমায় আঁকবো, কিন্তু যদি আঁকতে গিয়ে আমার নিজের ছায়াকে হারিয়ে ফেলি? ছায়া কখনো হারায় না আর্য, শুধু রূপ বদলায়। মৃণালিনীর কথাগুলো আজ বড্ড বেশি বেখেয়ালি। আর্যর ভালো লাগে না। মৃণালিনী চাকরি করে এক প্রতিষ্ঠানে, যদিও আজ পর্যন্ত আর্য খোঁজ খবর নিয়ে দেখেনি।
মৃণালিনীর বাড়ির কথা, বাবা মার কথা সবসময় সে এড়িয়ে যাবার চেষ্টা করে। সেই দিন গ্যালারিটা সম্পূর্ণ ফাঁকা ছিল। স্টুডেন্টদের আসার কথা ছিল, কিন্তু আসেনি তারা। আর তখনই শুভ্র বসনা মৃণালিনীর সঙ্গে আলাপ হয়েছিল ওর। কোকড়া একরাশ ঘন কালো চুল, টানা টানা দুটো চোখ, পান পাতার মতো মুখ, কপালের অনেকটা অংশ চুল নেমে এসেছে, ছোট্ট ছোট্ট মুক্তোর কানের দুল আর মুক্তোর মালা, পরনে একটা সাদা শিফন শাড়ি, তার সাথে ব্লাউজটা কালো। দারুণ লাগছিল মৃণালিনীকে। দেখে মনে হচ্ছিল কোনো আত্মা হয়তো। সূর্যের আলো এমনভাবে প্রতিফলিত হচ্ছিল তার শরীরটার মধ্যে। মৃণালিনী খুব একটা ফর্সা নয়, তবে কালো তাকে বলা চলে না। ভালোই মিশালি একটা গায়ের রং, যাতে দুই ধরনের ছোঁয়া পাওয়া যায়। মৃণালিনীর ছবি আঁকতে পারমিশন চাইতে হয়েছিল আর্যকে। আর্য চাপদারিওয়ালা ছেলেটা দীর্ঘ 1 মাস নাওয়া খাওয়া ভুলে একটা দারুণ প্রজেক্টের কাজের জন্য নিজেকে মাতিয়ে রেখেছিল। এই ছবি ওর প্যাশন, আর ছবি ওর পেশা এবং নেশা, আর পেটের ভাত জোগাড়ের একমাত্র পথ। বাবা মা পূর্ব মেদিনীপুর থাকে আর্যর। পড়াশোনা করতে করতেই এখানে আসা এবং আঁকাটাকে নিজের জীবন হিসাবে বেছে নেওয়া। তারপরে এক কথায় দু কথায় জানা যায় মৃণালিনীও এখানে একা থাকার জন্য একটা ভালো মেস ভাড়া করবে। কিন্তু এই শহরে মেয়ে মানুষ একা থাকা বড্ড বেশি অসহায়ের কারণ। অফারটা প্রথম করেছিল আর্যই। মৃণালিনী এক চান্সে রাজি। এইবার দুটো মানুষ একই ফ্ল্যাটে থাকবে, একই ছাদের নিচে একটা বিছানা শেয়ার করে শোবে, আর তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কের থেকে সেই সম্পর্ক প্রেমে পরিণতি পাবে না, তা তো হয় না। এক বৃষ্টির রাতে ছবি আঁকতে বসেছিল মৃণালিনীর আর্য। মৃণালিনীর শরীরে তখন অল্প বস্ত্রখণ্ড। ঝোড়ো হাওয়ায় বুকের আঁচলটা সরে যেতেই আর্যর হাতটাও কেঁপে ওঠে। রংতুলির স্পর্শ প্রথম পড়ে তার কণ্ঠে, তারপরে বক্ষে, এরপরে হাতের স্পর্শ, তুলির স্পর্শ, সবকিছু মিলেমিশে শারীরিক সঙ্গমে পরিণত হতে বেশিক্ষণ সময় লাগেনি। যদিও আর্য ক্ষমা চেয়েছিল মৃণালিনীর কাছে। মৃণালিনী বড্ড ঠান্ডা, উষ্ণতা ওর মধ্যে নেই বললেই চলে। চুপচাপ শুয়ে থাকে, কিছু যেন উত্তর দেয় না। যা হচ্ছে হয়ে যাক, ওর যেন কোনো হেলদোলি নেই। অথচ এই শরীরটাই আর্য ভালোবাসে, মন থেকে ভালোবাসে। কতবার মৃণালিনীকে বলেছে বিয়েটা করে একেবারে পাকাপাকি ভাবে একটা ঘর নিয়ে থাকলে হয় না, কিন্তু মৃণালিনী রাজি হয়নি। আর সেই কারণেই দুইজনের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া আর বচসা বাঁধে। ওই ঝগড়া বচসার জেরেই গতদিন মৃণালিনী রাগ করে বাড়ি ফেরেনি। ছবি আঁকতে আর্য খুব ভালোবাসে, তাই একদিনও আঁকাটা বন্ধ করতে পারে না। পাশের ফ্ল্যাটেই থাকে 16 বছরের মেয়ে, নাম জবা। ওকে বলেছিল একটু আসিস তো, তোর মুখের একটা স্কেচ করব। কিন্তু জবাও তো পছন্দ করে আর্যকে। আর্যর মতো সরল সাদা ছেলেকে সব মেয়েরাই ভালোবাসবে। সিগারেট খায় না, মদ খায় না, সব সময় মাথা নিচু করে থাকে, চোখে মুখে একটা সম্মান এবং সম্ভ্রম। ওই মেয়েটা আসার পরপরই আর্যর কেমন যেন হয়ে গিয়েছিল। মৃণালিনীকে খুঁজে পেয়েছিল সে। তৎক্ষণাৎ ওর রঙের তুলি একই রকম ভাবে জবার শরীরটাও ছুঁয়ে গিয়েছিল। ভাগ্যিস সম্পূর্ণরূপে জবাকে সে নিজের কাছে নিয়ে নেয়নি, তাহলে তো একটা বিশ্রী ব্যাপার হতো। জবার বাবা মা ফ্ল্যাটেই থাকেন, ওনারা যদি কিছু টের পেয়ে যেতেন। জবা বলেছে, আর্যদা, আমি কিছু মনে করিনি। তুমি আঁকার জন্যই আমার শরীরে হাত দিয়েছ, বোঝার জন্য আমি কেমন, আমি সেটাই মনে করব। তাছাড়া
তাছাড়া তোমার প্রতি আমার একটা অন্যরকম অনুভূতিও কাজ করে আর্যদা। তোমার তুলির টানে প্রাণ আছে, আর এই প্রাণ পেতেই তো সর্বস্ব উজাড় করে দিতেও আমি রাজি। ফোনটা তখনই বেজে উঠেছিল আর্যর। মৃণালিনী জানিয়েছিল সে ক্যাফেতে দেখা করতে চায়। সন্ধ্যার ঝড় ততক্ষণে কিছুটা কমে এসেছে। ক্যাফের জানালা দিয়ে ধোঁয়া ওঠা রাস্তার আলো এসে পড়েছে। আর্য আর মৃণালিনী বসে আছে এক কোণে। আর্য তার স্কেচবুক খুলে পেন্সিল হাতে নেয়। তোমাকে এঁকেছি মানেই কি আমি তোমার আসল ছায়া ধরতে পারবো? ছবিতে যদি সত্যি থাকে তবে ছায়াও থাকবে। প্রশ্ন হলো, তুমি কি তোমার শিল্পে সত্যি আনতে পারবে? তুমি কি মনে করো আমি মিথ্যে আঁকি? সব শিল্পী মিথ্যে আঁকে, কিন্তু সেই মিথ্যে যদি হৃদয় থেকে আসে তবে তা সত্যের চেয়েও বেশি সত্যি হয়ে যায়। পেন্সিলের মাথায় আঙুল ঠেকায় আর্য। তুমি কি সবসময় এমন ধাঁধার মতো কথা বলো, নাকি শুধু আমার সঙ্গে? যে কথাগুলো সোজা শোনায় সেগুলোই সবচেয়ে জটিল। যেমন, আমি কেন এখানে এসেছি? আমি তো জানি গতকাল তুমি কি করেছ, কারণ আমার ছায়া তোমার সাথে যে সবসময় থাকে। আর্য বলে, তাহলে বলো তুমি কেন এখানে এসেছ? সত্যিটা কি? চুপচাপ জানলার বাইরে তাকিয়েই থাকে মৃণালিনী। কিছুক্ষণ পর নিচু স্বরে বলে, আমি এখানে এসেছি কারণ তুমি আমাকে দেখতে চাও। এ কেমন কথা? তোমাকে তো সবাই দেখতে পাচ্ছে, ক্যাফেতে যারা আছে তারা সবাই। মৃণাল আর্যর কথা কেটে বলে, না, তারা শুধু আমাকে দেখছে, কিন্তু তুমি আমাকে যেটা দেখছো এটাই পার্থক্য। আর্য কিছুক্ষণ চুপ করে মৃণালের দিকে তাকিয়ে থাকে। পেন্সিল দিয়ে স্কেচ শুরু করে। মেয়েটা সবসময় এমন, আর ওর এমন কথাগুলোই আর্যকে পাগল করে রাখে। তাহলে তোমার আসল রূপটা কেমন? আমি তোমাকে যেমন দেখি তেমনই তো আঁকবো। আমার রূপ তোমার দেখা অনুযায়ী বদলে যাবে। আমি তোমার শিল্পের অংশ হয়ে যাব। কিন্তু জানো আর্য, সব শিল্পীর মতো তোমারও একটা ভয় আছে। কিসের ভয়? পেন্সিল থামিয়ে দেয় আর্য। মৃণালিনীর চোখে নিজেকে গোপন করে রাখা বড্ড বেশি কষ্টের। তোমার শিল্প দিয়ে তুমি কি নিজের সত্যিটা ঢাকার চেষ্টা করছো না? তুমি আঁকতে ভালোবাসো, নাকি তোমার ভেতরের শূন্যতাকে ঢাকতে এগিয়ে চলেছ সবকিছু? কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায় আর্য। ঝোড়ো হাওয়ার সঙ্গে জানলার কাঁচ কেঁপে ওঠে, বাইরে বিদ্যুতের আলো ঝলসে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে আর্য বলে, তুমি আমাকে এত গভীরভাবে জানো কিভাবে? মনে হয় তুমি আমাকে আমার থেকেও বেশি চিনতে পারো। কারণ আমি যে তোমার ছায়া, মেদিনীপুরে রেখে আসা তোমার সেই স্মৃতি। আমি যে সব জানি, কিন্তু আমি তো তোমায় কখনো বলিনি তোমার মতো শিল্পীর প্রয়োজন আমাকে চেনা, কারণ তুমি তো আমাকে তৈরি করেছো। তুমি কি বলতে চাইছো? তুমি কি আমার কল্পনা? আমাকে যা মনে করতে চাও তাই। কল্পনা, বাস্তব, ছায়া সবই তো সমান্তরালে চলে। মৃণাল আবার জানলার বাইরের দিকে তাকায়। ঝড় থেমে গেছে, কিন্তু আকাশে মেঘ এখনো ঘন। আর্য স্কেচ শেষ করতে গিয়ে থেমে যায়। তার মনে অজস্র প্রশ্ন। তুমি আসবে তো? দেখো, আমি সত্যি কালকে ভুল করেছি। তোমায় ছাড়া আমি একদণ্ড থাকতে পারছি না মৃণাল। আসবো। আমি তো কোথাও যাচ্ছি না, তোমার ছায়া হয়ে আছি। তুমি যখনই আঁকবে তখনই। তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে না তো? বলো, ছায়া কখনো ছেড়ে যায় না পাগল, তুমি যদি আলো বন্ধ না করো। মৃণাল ধীরে ধীরে উঠে দাঁড়ায়, দরজার দিকে হাঁটতে শুরু করে। আর্য কিছু বলতে গিয়ে থেমে যায়। দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার আগে মৃণাল শেষবারের মতো পিছন ফিরে তাকায়। তোমার কাজ সম্পূর্ণ হলে আমাকেও খুঁজে পাবে, তখন বুঝবে আমি কে। তবে এটা বলবো, গতকাল যার সাথে সময় কাটিয়েছ সেও আমার জীবনের সঙ্গে যুক্ত। মৃণাল চলে যায়। আর্য জানলার দিকে তাকিয়ে। ঝড়ের পর সন্ধ্যার নরম আলো ঢুকে পড়েছে ক্যাফেতে। আর্য ধীরে ধীরে স্কেচবুকটা বন্ধ করে। মনটা অন্যরকম। জবার সাথে ওর কি সম্পর্ক? মৃণাল যে ওকে কতটা গভীরভাবে চেনে সেটা আর্য ওর চোখের দিকে তাকিয়েই বুঝতে পারে। মেদিনীপুরে
অনেকটা কষ্ট ছেড়ে এখানে এসে নতুন করে বাঁচতে চেয়েছিল আর্য। ওখানে রমা থাকতো, রমাকেই আঁকতে চেয়েছিল সর্বপ্রথম, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে রমার মৃত্যু হয়। আর্য নিজেকে অপয়া বলে মনে করে। ও যার যার ছবি আঁকে সেই নাকি মৃত হয়ে যায়। মৃণালিনীও না, না, ও তো সশরীরে দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। খাতা বন্ধ করে ব্যাগপত্র গুছিয়ে আর্য ক্যাফে থেকে বেরিয়ে আসে। মৃণালিনীর ওপরে সম্পূর্ণ অধিকার এখনো সে খাটাতে পারে না, কারণ মৃণালিনী প্রথম দিনই বলেছিল, এতটা কাছে এসেছো আমার, সর্বস্ব তোমায় দিবার মুহূর্ত এখন। তবে একটা কথা বলবো, আমায় কিন্তু বেঁধে রাখবে না, কথা দাও। আমি যখন ইচ্ছে পাখির মতো উঠতে পারবো। আমায় এই মুহূর্তে তুমি ঘনিষ্ঠভাবে ছুঁয়ে রয়েছ, তোমার শরীর আমার শরীর মিলেমিশে একাকার। এই মুহূর্তে মানুষ অনেক বেশি স্পর্শকাতর হয়ে পড়ে, আমিও হয়েছি তোমার স্পর্শে। কিন্তু আমায় কথা দেবে তুমি, মুক্ত বিহঙ্গের মতো আমার স্বাধীনতা থাকবে। আমি কোনো কৈফিয়ত দেব না তোমাকে, কথা দিলাম। ঝোঁকের বশে বলছো না তো? ছোঁয়া ছুঁইর খেলায় যতটুকু বাকি ততটুকু করবার জন্যে আমায় মিথ্যে ছলনায় ভোলাচ্ছ না তো আর্য? আর্য মৃণালিনীর কাঁপা কাঁপা ঠোঁট স্পর্শ করে বলেছিল, না, কথা দিচ্ছি, তোমায় আটকে রাখবো না। সম্পর্কটা আমাদের এমনই থাকবে, তবে তুমি চিরদিনের জন্য স্বাধীন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৃণালিনী আর্যর চুলের মুঠি ধরে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিল। তারপরই শুরু হয়েছিল তাদের মধ্যে একে অপরের শরীর বিনিময়ের সাথে আত্মা বিনিময়ের চরম খেলা। সন্ধ্যা ঝড়ে রাত পেরিয়ে সকাল হয়েছে। কলকাতায় রোদেলা দিন। আর্য নিজের স্টুডিও অ্যাপার্টমেন্টে বসে, তার সামনে ছড়িয়ে আছে স্কেচবুক, পেন্সিল আর কিছু অসমাপ্ত ছবি। কিন্তু চোখটা কেবল মৃণালের মুখের ওপরে। এই ছবিটা সে প্রথম দিন এঁকেছিল। কে এই মৃণালিনী? কেন যেন মনে হচ্ছে ওর কথা আমার কল্পনার চেয়েও বেশি বাস্তব, অথচ কোথাও যেন ওকে আমি আগে দেখেছি, কিন্তু কোথায়? আর্য উঠে জানলার কাছে আসে। রাস্তার বাইরে কোলাহল। টেবিলে রাখা মৃণালের স্কেচটার দিকে আরো একবার তাকায় সে, বসে। স্কেচের চোখ দুটো যেন জীবন্ত হয়ে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। হ্যালো আর্য, তুমি কি সত্যিই জানো তোমার শিল্পের অর্থ কি? কে বলছেন? এটা কি মজা করার সময়? মজা নয় আর্য, তুমি মৃণালকে খুঁজছো তাই না? তাহলে তোমার উত্তর তোমার আঁকা ছবির মধ্যেই আছে। কে তুমি? কি বলতে চাইছো? মৃণাল কোথায়? আর তুমিও সম্পর্কে কি জানো? মৃণাল কোথায় তা জানতে চাইলে তোমার আঁকা ছবির শেষ ছবিটার দিকে ভালো করে তাকাও, হয়তো কিছু দেখতে পাবে। ফোনটা কেটে যায়। আর্য হতভম্ব হয়ে স্কেচবুকের দিকে তাকায়। মৃণালের মুখের স্কেচে তার চোখ আটকে যায়। হঠাৎই সে দেখে স্কেচে মৃণালের চোখের পেছনে একটা অস্পষ্ট ছায়ার আভাস, যেন কোনো পুরনো ইমেজ ভেসে উঠেছে। এটা কি করে সম্ভব? এই ছবিটা তো আমি নিজে এঁকেছি। এই ছায়াকে, এটা কি আগে ছিল? সে পেন্সিল হাতে নিয়ে সেই ছায়াটা বোঝার চেষ্টা করে। কিছুক্ষণ পর তার মনে পড়ে ছায়াটা অনেকটা কলকাতার উত্তর অংশের একটা পুরনো মেনশনের আঙ্গিনার মতো দেখাচ্ছে। আর্য দ্রুত তার ল্যাপটপ খুলে পুরনো মেনশনের ছবি আঁকতে শুরু করে। কয়েক মিনিট পর সে একটা ছবি খুঁজে পায়। ছবিটা হুবহু তার স্কেচে দেখা ছায়ার মতো। এটা কি বসন্ত মেনশন? শুনেছি এই জায়গায় নাকি বহু পুরনো গল্প লুকিয়ে আছে। মৃণাল কি ওই জায়গার সঙ্গে যুক্ত? আচ্ছা, ও যেখানে কাজ করতো সেই জায়গার নামও তো বসন্ত মেনশন। সে আর দেরি করে না, ব্যাগ গুছিয়ে মেনশনের দিকে রওনা হয়। বসন্ত মেনশন জায়গাটা পুরনো, একা, ধ্বংসপ্রায়। গেটের সামনে দাঁড়িয়ে আর্য অনুভব করে যেন সে এখানে আগেও একবার এসেছিল। এমন অদ্ভুত অনুভূতি কেন হচ্ছে? এই জায়গাটা যেন আমার সাথে খুব পরিচিত। সে ভেতরে ঢোকে। মেনশনের ভাঙা দরজাগুলো আর ধুলো পড়া আসবাবপত্রে জায়গাটার ইতিহাস স্পষ্ট, কিন্তু ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তার মনে হয় যেন কেউ তাকে দেখছে। তুমি চলে এসেছো আর্য, জানতাম তুমি আসবে।
আর্য চমকে ওঠে। মৃণাল, তুমি এখানে? তুমি তো চলে গিয়েছিলে। এই জায়গায় তুমি কি করছো? এই জায়গাটা ভালো নয়। ধীরে ধীরে ছায়ার আড়াল থেকে বেরিয়ে আসে মৃণাল। এটাই আমার গল্পের শেষ অধ্যায়, কিন্তু তোমার শুরু। তুমি জানতে চেয়েছিলে না আমি কে? এখন আমি তোমায় সব বলবো। গত 2 বছরে তুমি আমায় যতটুকু না চিনেছ তার থেকেও বেশি। তাহলে বলো, আমি জানতে চাই। এই পর্যন্ত তুমি আমাকে এখানে টেনে এনেছো, কিন্তু কেন? এই মেনশন একসময় আমার বাড়ি ছিল আর্য। আমি এখানে বড় হয়েছি, কিন্তু এক রাতে একটা ঝড় আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে। আমার পরিবার, আমার পরিচয়, সব কিছু। আর সেই রাতেই আমি আমার ছায়াকেও হারিয়েছিলাম। তুমি কি বলতে চাইছো? তুমি এখানে মারা গিয়েছো? মৃত আর জীবিতর মাঝখানে যেই জায়গা থাকে, আমি সেখানে আছি। আর্য, আমি এখানে এসেছি তোমার সাহায্য চাইতে। আমাকে তুমি মুক্তি দিতে পারো? আর্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার মাথায় অজস্র প্রশ্ন ঘুরতে থাকে। মৃণাল কি সত্যি, নাকি তার কল্পনারই অংশ? আর্য নিজেকে সামলে মৃণালের দিকে এগিয়ে যায়। আর্য মৃণালের চোখে গভীর অস্থিরতা দেখে। মেনশনের চারপাশ যেন নিস্তব্ধতার চাদরে মোড়া। আর্য ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসে। মৃণাল, তুমি চাইছো আমি তোমাকে মুক্তি দিই, কিন্তু কিভাবে? আমি তো শুধু একজন শিল্পী। আমি অতিপ্রাকৃত কিছু বিশ্বাস করি না। মৃণাল চোখ নামায়। আমাকে মুক্তি দেওয়ার উপায় তোমার শিল্পেই আছে আর্য। তোমার আঁকাগুলো শুধু ছবি নয়, ওরা সত্য প্রকাশ করে। তুমি যদি আমার পুরোটা বুঝে আঁকতে পারো, তবেই আমি মুক্তি পাবো। তোমাকে জানার জন্য আমায় কি করতে হবে? তোমাকে অতীতের দরজা খুলতে হবে। এই মেনশনে এমন কিছু আছে যা আমার মৃত্যুর রহস্য উন্মোচন করবে। খুঁজে বের করো আর আঁকো। মৃণাল ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। আর্য চুপচাপ দাঁড়িয়ে থাকে। মেনশনের বাতাস হঠাৎ করে ভারী হয়ে ওঠে। সে চারপাশে তাকায় এবং মেনশনের ভাঙাচোরা সিঁড়ির দিকে এগিয়ে যায়। আর্য সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। ওপরের তলায় ধুলো জমা ঘরগুলোতে সব কিছুই যেন থেমে গেছে। হঠাৎ এক কোণে একটা ভাঙা আয়নার টুকরো তার দৃষ্টি আকর্ষণ করে। আয়নার মধ্যে কিছু অস্পষ্ট ছবি ফুটে ওঠে। এটা কি কল্পনা, নাকি আয়নাটা আমায় কিছু বলতে চায়? সে আয়নার কাছে এগিয়ে ভালো করে দেখে। আয়নার মধ্যে মৃণালিনীর প্রতিচ্ছবি দেখা যায়। তার মুখটা বিষণ্ণ, সঙ্গে আরো কয়েকজনের অবয়ব ঝাপসা হয়ে গিয়েছে। মৃণাল, এরা কারা? এদের সঙ্গে তোমার সম্পর্ক কি? মৃণালের প্রতিচ্ছবি আয়নার মধ্যে কথা বলে। এটা আমার পরিবার, আমার বাবা মা আর আমার ছোট ভাই। এই ঘরে একটা ভয়ানক রাত কেটেছিল। সেই রাতে আমি তাদেরকে হারাই। কি হয়েছিল সেই দিন? একটা লোক, আমার বাবার ব্যবসার প্রতিদ্বন্দ্বী, সে আমাদের বিশ্বাসঘাতকতা করে। তার লোকেরা এসে আমাকে আক্রমণ করে। আমি লুকোনোর চেষ্টা করি, কিন্তু আমায় ধরে ফেলে। আমি পালাতে চাই, কিন্তু... মৃণাল থেমে যায়। তার চোখে জল ফুটে ওঠে। কিন্তু কি? বলো, সত্যিটা বলো মৃণাল। আমি পালাতে গিয়ে ছাদের কিনারায় পড়ে যাই। আমার শরীর ভেঙে যায়, কিন্তু আমি বেঁচে থাকি। লোকটা ভেবেছিল আমি মরে গেছি। সেই অবস্থায় আমি ধুকতে ধুকতে এখানে পড়ে থাকি, আর তখনই আমার ছায়া আমার থেকে আলাদা হয়ে যায়। ছায়া আলাদা হয়ে যায় মানে কি? আমার ছায়া হলো আমার আত্মার অংশ। আমি আজও আটকে আছি এই মেনশনে, কারণ আমার কথা কেউ জানে না। আর কেউ জানলে যে সেই লোকটা ধরা পড়বে। আর্য বিস্মিত হয়ে পড়ে। সে বুঝতে পারে এই রহস্য সমাধান করা শুধু মৃণালের মুক্তি নয়, বরং একটা বড় অন্যায়ের প্রকাশ। আর্য স্কেচবুক বার করে মৃণালের কথা শুনে দ্রুত ছবি আঁকে। মৃণালের পরিবার, সেই লোক আর সেই ছাদের দৃশ্য। কিন্তু আঁকতে আঁকতে মনে হয় কেউ যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। সে তাকায়। মেনশনের করিডোরে একজন অচেনা মানুষ ছায়ার মতো দাঁড়িয়েছে। কে ওখানে? তুমি কি সেই লোক যে মৃণালের পরিবারকে ধ্বংস করেছ? লোকটা হঠাৎ হাসে। তার চোখ ভয়ানক ঠান্ডা। তোমার বেশি জেনে কাজ নেই ছেলে। তুমি যদি সত্যিই জানার চেষ্টা করো, তবে এই মেনশনে তোমারও কবর হবে। আর্য লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার মুখোশ আমি খুলব। তোমার ভয় আমাকে আটকাতে পারবে না। লোকটা দ্রুত অন্ধকারে মিলিয়ে যায়। আর্য তার পেন্সিলটা শক্ত করে ধরে। তার মনে হয় এই যুদ্ধ এখন ব্যক্তিগত। অজানা লোকটা অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর মেনশন আরো ভয়ালো হয়ে ওঠে।
আর্য মৃদু শীতল বাতাসে নিজের কাঁধে কাঁপুনি টের পায়। চারপাশে নীরবতা যেন তার মনে একটাই কথা বারবার বলছে, তুমি এখান থেকে পালাও। কিন্তু সে পিছু হটতে চায় না, নিজের মনকে শক্ত করে বলে, মৃণাল, তুমি বলেছিলে সত্য উন্মোচনের জন্য আমার শিল্পই যথেষ্ট, কিন্তু এখানে শুধু আঁকায় হবে না, আমায় প্রমাণ খুঁজতে হবে। সে মেনশনের করিডোর ধরে এগিয়ে যায়। করিডোরের দেওয়ালে পুরনো ফ্রেমে আটকে থাকা ধুলো জমা ছবি দেখতে পায়। ছবিগুলো মৃণালের পরিবারের। একটা ছবিতে মৃণাল ছোট ভাইয়ের সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে। আর্য ছবি ছুঁয়ে ভাবে, মৃণাল, তোমার পরিবারকে হারানোর যন্ত্রণা তোমাকে এখানে আটকে রেখেছে, কিন্তু এই লোকটা আর এই মেনশনে ঠিক কি লুকিয়ে আছে? সে একটা ভাঙা দরজার কাছে গিয়ে থামে। দরজাটা পুরনো, ভেতরে যাওয়ার রাস্তা ধুলোতে ঢাকা। আর্য দরজা ঠেলে ভেতরে ঢোকে। ঘরটা খুব সাদা মাটা, কিন্তু কোণের টেবিলে একটা পুরনো ডায়েরি পড়ে আছে। ডায়েরিটা হাতে তুলে নেয় আর্য। সেটা খুলতেই একটা পুরনো ছবির টুকরো বেরিয়ে পড়ে। ছবিটা আধা আধি ছেঁড়া, তাতে মৃণালের বাবার পাশে এক অচেনা মুখ দেখা যায়। লোকটার মুখ আর্য চেনার চেষ্টা করে। এটাই কি সেই লোক যে মৃণালের পরিবারকে ধ্বংস করেছে? ডায়েরির পাতা উল্টাতে গিয়ে সে দেখতে পায় মৃণালের বাবার হাতে লেখা কিছু নোটস। ব্যবসার চুক্তি নিয়ে সন্দেহজনক কিছু চলছে। অরিন্দমের ব্যবহার বদলে যাচ্ছে। আমাদের ওপর নজর রাখা হচ্ছে। আমার পরিবারকে সতর্ক করতে হবে। অরিন্দম, এটাই কি সেই লোক যে মৃণালের পরিবারকে সর্বনাশ করেছে? কিন্তু সে কি আজও বেঁচে আছে? হঠাৎ পেছনের দরজা বন্ধ হয়ে যায়। ঘরের বাতাস আরো ভারী হয়ে ওঠে। আর্য দ্রুত চারপাশে তাকায়। দেওয়ালে ঝুলানো আয়নাগুলো অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। আয়নার ধোঁয়াটে আকারে মৃণালের ছায়া ভেসে ওঠে। আর্য, তুমি ঠিক পথে আছো, কিন্তু তোমার সময় শেষ হয়ে আসছে। অরিন্দম এখনো বেঁচে আছে, আর সে জানে তুমি এখানে এসেছো। তাহলে আমি কি করব? মেনশনের ডায়েরিতে তো সত্য প্রকাশ পারবে। ডায়েরি যথেষ্ট নয়, অরিন্দমের মুখোশ খুলতে হলে তোমাকে এমন কিছু আঁকতে হবে যা তার পাপের গল্প বলে দেবে। আমি আঁকবো, কিন্তু সেটা কিভাবে? তাকে থামাবে কি করে? তোমার শিল্প, তোমার জীবনের কুৎসিত সত্য, এমনকি আমার জীবন আর তার জীবনের কুৎসিত সত্যকেও সামনে আনবে। যখন সবাই তা দেখবে, তখন তার পালানোর পথ থাকবে না। আর্য, মৃণালের ছায়া মিলিয়ে যায়। আর্য ডায়েরি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। দরজাটা বন্ধ। বাইরে থেকে কারো পায়ের শব্দ শোনা যায়। অরিন্দম দাঁড়িয়েছে। তুমি আর্য, তাই না? মৃণালের সেই চিরকালের বন্ধু। তুমি কি ভাবলে আমি তোমাকে বাঁচতে দেব? যেই মেনশনের সত্য কেউ জানে না, সেটাকে প্রকাশ করার দুঃসাহস করবে তুমি? আর্য দরজার ফাঁক দিয়ে অরিন্দমের ছায়া দেখতে পায়। সে দ্রুত পেছনের জানলার দিকে তাকায়। জানলার বাইরে ঝড় চলছে। যে শিল্পীর কাজ সত্যকে তুলে ধরা, তাকে থামানো কঠিন। তোমার মুখোশ খুলতে আমি যথেষ্ট। দেখি কতটা সাহস দেখাতে পারো। অরিন্দম দরজা খুলে ভেতরে ঢোকার আগেই আর্য জানলা দিয়ে বেরিয়ে পড়ে। ঝড়ের মধ্যে সে মেনশনের সামনের মাঠে দৌড়াতে থাকে। তার মনে একটাই চিন্তা, মৃণালকে মুক্তি দিতে হবে। ঝড়ের মধ্যে দৌড়ে পালিয়ে আসার পর আর্য ক্লান্ত হয়ে এক পুরনো পরিত্যক্ত মন্দিরের পাশে এসে থামে। তার গায়ে বৃষ্টির জল আর মাটি মাখা। ডায়েরিটা শক্ত করে ধরে আছে, যেন সেটাই তার অস্ত্র। এই ডায়েরি আর মৃণালের ছায়া আমাকে যা বলছে সেটা সত্য। অরিন্দম সেই ভয়ঙ্কর মানুষ যে মৃণালের পরিবারের জীবন শেষ করেছে। কিন্তু এত বছর পর সে কেন মৃণালের ছায়াকে আটকে রেখেছে? সে ডায়েরি খুলে আরো কিছু পাতা উল্টাতে থাকে। হঠাৎ একটা পাতা থেকে একটা চাবি পড়ে। চাবিটা ছোট্ট, তাতে একটা লাল রঙের স্টিকার লাগানো। এটা কোথাকার চাবি? মৃণাল কি আগে আমাকে এই কথা বলেছে? আর্য চাবিটা হাতে নিয়ে চারপাশের পরিবেশ দেখে। ঝড়ের আওয়াজ কমে এসেছে, কিন্তু তার মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। মন্দিরের ছায়ার মধ্যে অদ্ভুতভাবে পায়ের শব্দ। তুমি খুব সাহসী আর্য, কিন্তু এই সাহসের মূল্য তোমায় দিতে হবে। তুমি কি জানো এই ডায়েরির পেছনে কত রক্ত লেগে আছে? আর্য চমকে উঠে পেছন ঘুরে তাকায়। অরিন্দম তার সামনে দাঁড়িয়ে, ঠোঁটে ঠান্ডা হাসি আর হাতে ছুরি। তুমি যাই করো না কেন, আমি মৃণালের সত্যিটা সবার সামনে আনবো। তুমি আর লুকিয়ে থাকতে পারবে না। তুমি যদি বাঁচো তবেই তো সেটা সম্ভব। আর মৃণাল,
সে তো কেবল একটা ছায়া, একটা মরা মেয়ে। তার জন্য লড়াই করে তুমি কি পাবে বলো তো? ওর দেহটাকে বাক্সবন্দি করে রেখেছি আমি, সবকটা পুড়ে মরলো আর ও বেঁচে গেল। আমি শিল্পী, আমার কাজ হলো ছায়ার মধ্যে থেকে আলো বের করা। মৃণাল শুধু ছায়া নয়, সে একটা চিৎকার। যেটা বলা হয়নি সেটা আমি বলবো তার হয়ে। অরিন্দমের হাতে ছুরিটা চকচক করে ওঠে। আর্য পিছু হটে যায়। মন্দিরের দেওয়ালে ঝোলানো একটা ছবি, একটা ভাঙা আয়নায় মৃণালের প্রতিফলন দেখে সে। আর্য, ভয় পেও না, ওই চাবিটা ওই কক্ষে নিয়ে যাবে তোমায়, যেখানে আরো কিছু আছে। কোন কক্ষ? তোমার সামনে দাঁড়ানো লোকটার বাড়িতে, তার গোপন ঘর। ওই ঘরে আমার পরিবারের শেষ গল্প লুকিয়ে আছে। তোমার শিল্পী বন্ধুর সাথে কথা বলে কোনো লাভ নেই মৃণাল, আমি তোমাকে এক্ষুনি শেষ করব। অরিন্দম ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আর্য দ্রুত পাশ কাটিয়ে মন্দিরের এক পিলারের পেছনে লুকিয়ে পড়ে। সে একটা ভাঙা কাঠের টুকরো তুলে আত্মরক্ষার চেষ্টা করে। তুমি আমায় থামাতে পারবে না অরিন্দম, আমি এই গল্প শেষ করবই করব। আর মৃণালকে আমি। কথা বলতে পারে না আর্য। পেছন থেকে হাসির শব্দ আবার ভেসে ওঠে। ঝড়ের মধ্যে মন্দিরের চারপাশে তাদের লড়াই চলতে থাকে। আর্য ফাঁক পেয়ে অরিন্দমের হাত থেকে ছুরিটা ফেলতে সক্ষম হয়। অরিন্দম ছিটকে পড়ে মাটিতে। মৃণাল আয়নার মধ্যে থেকে যেন বলে, আর্য পালাও, সময় নেই। আর্য চাবি হাতে নিয়ে অরিন্দমকে পেছনে ফেলে পালিয়ে যায়। তার লক্ষ্য অরিন্দমের বাড়ি, কারণ মৃণাল বলেছে সেখানে লুকিয়ে আছে তার পরিবারের শেষ সত্য। আর্য দ্রুত দৌড়ে অরিন্দমের বাড়ির দিকে এগোয়। হাতে তার মৃণালের দেওয়া চাবিটা, মনে অদম্য সাহস। অরিন্দমের বাড়ি শহরের উপকণ্ঠে, বড় গেটের পেছনে অন্ধকারে ঢাকা। মৃণাল বলেছিল এই চাবি সেই গোপন কক্ষের দরজা খুলবে, কিন্তু আমি জানি না কি অপেক্ষা করছে সেখানে। সত্যের জন্য আমাকে আর কি কি ঝুঁকি নিতে হবে। অন্ধকার রাস্তা পেরিয়ে এসে অরিন্দমের বাড়ির সামনে পৌঁছায়। বড় লোহার একটা গেট, পাশে একটা ছোট্ট দরজা খোলা। আর্য সতর্কতার সঙ্গে ভেতরে ঢোকে। অরিন্দমের বাড়ি অনেক পুরনো, ঘরগুলো অন্ধকার, দেওয়ালে পুরনো চিত্রকর্ম। কোনো শব্দ নেই সেখানে, শুধু দূরে ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে। এই বাড়ি এত নিঃশব্দ কেন? এখানে কেউ থাকে না নাকি? গোপন কক্ষটা কোথায়? হঠাৎ সে ডায়েরির পাতাগুলো মনে করার চেষ্টা করে। সেখানে একটা স্কেচ ছিল যা এখন পরিষ্কার মনে পড়ছে। একটা সিঁড়ি, আর সিঁড়ির নিচে একটা দরজা। সিঁড়ি, হ্যাঁ, সিঁড়ির নিচে গোপন দরজা, সেটা খুঁজতে হবে। ঘরের ভেতরে সে খোঁজার চেষ্টা করে। অবশেষে সিঁড়ির নিচে একটা ছোট্ট কাঠের দরজা খুঁজে পায়। চাবিটা বের করে দরজার তালায় ঢোকায়। ঘরের ভেতর থেকে একটা শীতল বাতাস বেরিয়ে আসে। আর্য ভেতরে ঢুকে দেখে ঘরটা অন্ধকার। সেই ঘরে দেওয়ালের সেলফে পুরনো ফাইল আর কাগজপত্রের স্তূপ। একটা টেবিলের ওপরে মোমবাতির আলো মিটমিট করছে। তার পাশে একটা পুরনো বাক্স। এই বাক্সে কিছু লুকোনো আছে কি? বাক্স খুলে ফাইল আর ছবিগুলো বার করতে থাকে সে। ছবিগুলোতে মৃণালের পরিবারকে দেখা যায়, কিন্তু একটা ছবিতে থমকে যায় সে। অরিন্দমকে মৃণালের বাবার সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অরিন্দম আর মৃণালের বাবার সম্পর্ক কি? তারা একসাথে কাজ করত? ফাইলগুলোয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখা ছিল, তার মধ্যে চুক্তিপত্র যেখানে মৃণালের বাবা আর অরিন্দমের নাম স্পষ্ট। এটা তো কোনো ব্যবসার কাগজ। তাহলে কি মৃণালের বাবার পরিবারের মৃত্যুর পেছনে অরিন্দমের লোভ কাজ করেছে? তথ্য পড়তে পড়তে আর্য আরো গভীর সত্যের মুখোমুখি হয়। মৃণালের বাবা চুক্তি বাতিল করতে চেয়েছিলেন, যা অরিন্দমের বিরুদ্ধে গিয়েছিল, আর সেই দ্বন্দ্বই পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। ওনারা একসাথে ব্যবসায় নেমেছিলেন, কিন্তু অরিন্দমের নজর ছিল মৃণালিনীর ওপরে। আর তখনই মৃণালের বাবা সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে চান। তুমি সত্যিই ভেবেছিলে আমি এত সহজে তোমাকে সত্যের কাছে পৌঁছাতে দেব? পেছন থেকে অরিন্দমের কণ্ঠস্বর শোনে সে। আর্য তাকায়। এইবার অরিন্দমের হাতে একটা বন্দুক, মুখে শয়তানি হাসি। তুমি জানো যে সত্যিগুলো তুমি এখানে খুঁজে পেয়েছো, সেগুলো নিয়ে তুমি বের হতে পারবে না। তুমি মৃণালের পরিবারকে ধ্বংস করেছো, ওদের সম্পত্তি দখল করেছো। এখন কি আমাকে থামিয়ে আবার তুমি অন্যায় ডাকতে চাও? তুমি যা জানো সেটা এখানেই শেষ হয়ে যাবে। এই গোপন কক্ষেই তোমার কবর হবে। অরিন্দম বন্দুক তুলতে চায়,
কিন্তু ঠিক তখনই ঝটকায় মোমবাতি নিভে যায় হাওয়ায়। ঘরটা পুরো অন্ধকার। সেখানে বন্দুকের ফায়ারের শব্দ আসে, কিন্তু বেঁচে যায় আর্য। অন্ধকার থেকে কেউ যেন বলে, তুমি কি ভেবেছিলে সত্য ঢেকে রাখলে তোমার পাপ মোছা যাবে অরিন্দম দা? ঘরের ভেতরে হাওয়ার মতো কিছু একটা নড়াচড়া করছে। অরিন্দম ভয় পেয়ে যায়। বন্দুক তার হাত থেকে পড়ে গিয়েছে। কে কে ওখানে? আর্য, এটা তোমার কোনো খেলা নিশ্চয়ই? না, এটা খেলা নয়, এটা বিচার। আর্য অন্ধকারের সুযোগ নিয়ে অরিন্দমকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। তারপর চাবি হাতে নিয়ে ফাইল নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। ঝড় থেমে গেছে। আর্য মৃণালের ছায়ার কণ্ঠ শুনতে পায়। তুমি সত্যর পথে যাচ্ছ আর্য। ফাইলগুলি নিয়ে এক্ষুনি থানায় যাও। এটাই আমার শেষ ইচ্ছে। মৃণাল, তুমি কি সত্যি মুক্তি পাবে? হয়তো তোমার আঁকা ছবিটাই আমাকে চিরস্থায়ী করবে। আর্য আকাশের দিকে তাকায়। মৃণালের ছায়া সেখানে মিশে যাচ্ছে। আর্যর চোখে জল জমে, কিন্তু সে ফাইল নিয়ে দ্রুত শহরের দিকে ছুটে পালায়। দ্রুত থানায় পৌঁছায় সে। হাতে ফাইল, আর মন ভরে আছে উত্তেজনা আর ভয়ে বেশানো অনুভূতিতে। ঝড়ের পর শহরের রাস্তা বেশ শান্ত, তবে আর্য জানে যে সে এক ভয়ানক খেলায় জড়িয়েছে। থানায় ঢুকে অফিসারের টেবিলে ফাইলটা রেখে দেয় আর্য। কর্তব্যরত অফিসার চমকে ওঠে। এটা কি? আপনি এত রাতে এখানে কি করছেন? এখানে যা আছে তা এক ভয়ানক সত্য প্রকাশ করবে স্যার। অরিন্দম নামের একজন ব্যবসায়ী মানুষ খুন আর প্রতারণার মতো অপরাধে যুক্ত। এই ফাইল তার প্রমাণ। অফিসার ফাইল খুলে পড়তে শুরু করে। কয়েক মুহূর্ত পর সে গভীরভাবে চিন্তিত হয়ে পড়ে। এই ধরনের তথ্য নিয়ে আসা বড় সাহসের কাজ। তবে আপনি জানেন, এই তথ্য সত্য প্রমাণিত না হলে আপনারও বিপদ বাড়তে পারে। আমি জানি, তবে আমার বিশ্বাস এই তথ্যের সত্যতা প্রমাণ করতে আপনারা পারবেন। অরিন্দমের মতো মানুষের বিচারের জন্যে আমার জীবন ঝুঁকিতে থাকলেও কোনো আপত্তি নেই। অন্যদিকে অরিন্দম তার ক্ষমতার অপব্যবহার করে আর্যকে থামানোর পরিকল্পনা করে। থানায় খবর পৌঁছে যায় যে আর্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অরিন্দম বসে আছে নিজের অফিসে। আর্য ভেবেছে এই ফাইল আমাকে ধ্বংস করবে। ও ভুল করছে। এত সহজে হার মানার মানুষ আমি নই। সে আইনজীবী আর পুলিশ কর্মকর্তাকে ফোন করে, যারা তাদের পক্ষে কাজ করবে। ওই আর্টিস্ট ছেলেটা, সব খবর বের করো। ও দুর্বলতা খুঁজে বার করার চেষ্টা করো। থানার বাইরে বেরিয়ে আসার পর আর্য টের পায় কেউ তাকে অনুসরণ করছে। সে পেছনে তাকায়। দুটো লোক এগিয়ে আসে। তারা অরিন্দমেরই লোক। এই ছেলে, তুই যা করেছিস তার ফল ভালো হবে না। চুপচাপ ফাইল ফিরিয়ে দে। আমি কাউকে ভয় পাই না। সত্যটা জানার অধিকার সবার আছে, তাহলে ফল ভোগ করার জন্য প্রস্তুত থাক। দ্বিতীয় লোকটি বলে। তারা আর্যর ওপর হামলা করতে যায়, কিন্তু তখনই আর্য পালায়। দেখে মনে হয় কেউ যেন হাত ধরে নিয়ে ওকে পালাচ্ছে। আর্য নির্জন আশ্রয় গ্রহণ করে। তার মনে মৃণালের কথা ভাসতেই থাকে। হঠাৎ সে টের পায় তার আশপাশটা অদ্ভুত ঠান্ডা। আর্য, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। তুমি আবার এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি মুক্তি পেয়েছো। তোমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমার মুক্তি নেই। অরিন্দমকে থামানোর দায়িত্ব তোমার, কিন্তু আমি একা কিভাবে করব? সে বড্ড প্রভাবশালী মৃণাল। তোমার ভেতরের শক্তিকে বিশ্বাস করো। আর সেই ছবিটা যা তুমি আমার অনুরোধে এঁকেছিলে, তোমার শেষ অস্ত্র। আর্য নিজেকে শান্ত করার চেষ্টা করে। সে স্টুডিওতে এসে ফেরে। ছবিটার দিকে তাকায় সে ভালোভাবে। কিভাবে এটা ব্যবহার করে সত্য সামনে আনা যায়। ছবিটা যেন তার আর মৃণালের মধ্যে এক আত্মিক সংযোগ তৈরি করেছে। মৃণালের ছায়া আমার জীবনের অংশ। ওর ছবি আমায় এগিয়ে নিয়ে যাবে। সে ঠিক করে ছবিটি নিয়ে সে একটা প্রদর্শনী করবে এবং সেখানেই হবে সত্য প্রকাশ। আর্য তার স্টুডিওতে বসে মৃণালের ছবি নিয়ে পরিকল্পনা শুরু করে। সে বুঝতে পারে এই ছবি শুধুমাত্র শিল্পকর্ম নয়, এটা একটা প্রতীক যা অরিন্দমের অপরাধকে ফাঁস করবে এবং ফাঁস করার মূল চাবিকাঠি। এই ছবির সঙ্গে আমার বক্তব্য যোগ করতে হবে। এমনভাবে প্রদর্শনীর আয়োজন করব যেখানে সবাই অরিন্দমের সত্যটা দেখবে। আর্যদা, আসতে পারি? অসময়ে জবা এসে ঢোকে ঘরে। বাহ,
কি সুন্দর ছবি আর্যদা। কাল তুমি সারা রাত বাড়ি ফেরোনি, খুব চিন্তা হচ্ছিল আমার। তোমার চিন্তা হচ্ছিল কেন? না মানে স্কুলের বন্ধুদেরকে বলেছি তুমি আমার ছবি এঁকেছো, ওরা দেখার জন্য পাগল, তাই। ও তা তুমি এখন কেন আমার ঘরে? তোমার দরজা খোলা পেলাম তাই। জানো তো তুমিও কালকে বাড়ি ফেরোনি, বাবাও কালকে বাড়ি ফেরেনি। মায়ের সাথে কি ঝগড়াই না বাঁধলো। সকাল থেকে বাবা আমাদের পুরনো বাড়িতে গিয়ে বসে আছে। পুরনো বাড়ি? হ্যাঁ। তোমার বাবার নাম অরিন্দম, কেন বলো তো? আর্য আকাশ থেকে পড়ে। মৃণাল বারবার ওকে বলছিল তোমার আঁকা শেষ ছবির মধ্যেই তোমার আমার মুক্তির পথ। তবে কি? আর্যর মুখেও একটা হাসি ফুটে ওঠে। সে বলে, জবা, যেমন ভাবে বলবো তেমন ভাবে কয়েকটা স্কেচ তুমি আমায় উপহার দিতে পারবে? হ্যাঁ, কেন পারবো না। আচ্ছা, তোমার বাবার কোনো ছবি তোমার ঘরে আছে? আমার ফোনেই আছে, এই তো, নিয়ে নাও। আর্য তার পরিচিত শিল্পীদের এবং মিডিয়ার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে। দিন কয়েক পর তার প্রদর্শনী হবে। ততদিন তাকে যে অনেক কিছু সহ্য করতে হবে এটা আর্য ভালো মতোই জানে। অরিন্দম আর্যর পরিকল্পনার খবর পেয়ে আরো আগ্রাসী হয়ে উঠেছে। নাওয়া খাওয়া ভুলে সব কিছু শেষ করে ফেলছে সে তার বন্ধুদের সাথে কথা বলে, পুলিশের সাহায্য চায়, কিন্তু পুলিশ কর্তা বলেছেন, দেখুন স্যার, আমরা চেষ্টা করব আপনাকে প্রোটেকশন দেবার, কিন্তু আপনি সত্যিই তো অন্যায় করেছেন। অনেক বছর আগে আপনি মৃণালকে ধর্ষণ করেছিলেন, করে ওকে ছাদ থেকে ফেলে দিয়েছেন। এবার সেই মৃণালের ভূত এসে সত্যি সত্যি যদি আর্যকে আরো পাগল করে, যেই ছেলেটা কদিন আগে ব্রেন অ্যাক্সিডেন্টের জন্য 3 মাস হাসপাতালে ভর্তি ছিল, সেই ছেলেটা কোমা থেকে ফিরে এসে ভূত যে দেখবে না, এ তো সামান্য ব্যাপার, তাই না? কারণ কোমা থেকে ফিরে আসা পেশেন্টরা অনেক কিছু বলতে পারে আর জানতে পারে। তাদের নাকি থার্ড আই না 3 নম্বর চোখ কি একটা আছে, ওটা নাকি খুলে যায়। আর্যর ক্ষেত্রে যদি তা হয়, এসব বাজে কথা অফিসার, ছেলেটা আমাকে ভয় দেখাচ্ছে। হো, তাহলে তো ভয় কাটানোর উপায় আপনার কাছেই জানা আছে স্যার, তার জন্য আমাদের মাথা কেন খারাপ করছেন? পুলিশ আধিকারিক ফোন রেখে দিয়েছিল। অরিন্দম লোক ঠিক করে, ওকে থামাতে হবে, ওর প্রদর্শনী হওয়ার আগে আমার হাতে সব শেষ করতে হবে। আর্য স্টুডিওতে হামলা করার পরিকল্পনা করে সে। প্রদর্শনীর দিন আসে। আর্য তার ছবি এবং বক্তব্য নিয়ে প্রস্তুত। ছবি দেখে দর্শকেরা মুগ্ধ। ছবি থেকে মৃণালের মুখে রহস্যটা সবাইকেই কিছু যেন বলতে চাইছে। এদিকে অরিন্দম আর্যর স্টুডিওতে গিয়েছে, হামলা করেছে। দুর্ভাগ্যবশত সেখানে কিছুই নেই। টিভি অন করতে বলে অরিন্দমের এক চেলা। গুরু গুরু আমরা ওই ছোড়ার স্টুডিওর বাইরে, সেখানেই টিভির দোকানে দেখো দেখো প্রদর্শনী হচ্ছে। এ তো জবা, তোমার মেয়ে। কি? দেখে তো গুরু তোমার ফ্ল্যাট মনে হচ্ছে। চুপ করে টিভিটা অন করে অরিন্দম। আর্য দর্শকের সামনে। এই ছবি শুধু একজন মৃণাল নামের মেয়ের প্রতিচ্ছবি নয়, তা তার কথা, যারা অন্যায় আর লোভের কারণে নিজেদেরকে হারিয়ে ফেলে। অরিন্দম চুপ করে দাঁড়িয়ে রয়েছে। জবা রয়েছে দাঁড়িয়ে আর্যর পাশে। নিজের ফ্ল্যাটেই প্রদর্শনী হচ্ছে, আর এদিকে অরিন্দম কিছুই টের পেল না। গত 7 দিন বাড়িতে সে যায়নি, বউ আর মেয়ের ফোন তোলেনি। এমনিতেই সংসার তার ভালো লাগে না। তার জীবনের একটাই লক্ষ্য, প্রচুর টাকা আর প্রচুর সম্পদ, কুবেরের ধন অর্জন করা, যা কোনোদিন ফুরাবে না। আর সেই মেয়ে কিনা, গাড়ি বার করতে বল, রাগের চোটে বলে সে। হঠাৎ প্রদর্শনীতে হাজির হয় অরিন্দম। তুই কি ভাবছিস একটা ছবি দিয়ে তুই আমায় থামাতে পারবি? আমি তোর মতো ছেলেকে 1 মুহূর্তে শেষ করতে পারি। তুমি আমাকে শেষ করতেই পারো অরিন্দম, কিন্তু সত্যিটা না। তোমার অপরাধ সবাই জানবে। ঠিক তখনই ঘরের আলো নিভে যায়। অন্ধকারে মৃণালের কণ্ঠ ভেসে আসে, অরিন্দম, তোমার সময় শেষ। আমি সেই ছায়া যাকে তুমি চিরকাল ভুলে থাকতে চেয়েছিলে, কিন্তু সত্য ফিরে আসে। আমার শরীরটা খুবলে নষ্ট করেছিলে তুমি। আমি বাঁচতে চেয়েছিলাম, হাত জোড় করেছিলাম, তুমি আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে। আলো জ্বলে ওঠে একটা।
ছবির মধ্যে মৃণালিনী যেন জীবন্ত। দর্শকেরা হতবাক, অরিন্দম ভয় পায়। এটা কি হচ্ছে? ছবি কখনো সত্যি হতে পারে না। এটা সেই ছায়া যা তোমার অপরাধের সাক্ষী। মৃণাল তোমার পতনের শুরু করবে। মৃণালের কণ্ঠস্বর আর্যকে সাহস যোগায়। দর্শকের মধ্যে থাকা পুলিশ কর্মকর্তা অরিন্দমকে গ্রেপ্তার করে। ফাইলের প্রমাণ এবং আর্যর বক্তব্য আর আদালতে দাঁড়িয়ে অরিন্দমকে দোষী সাব্যস্ত করতে বেগ পেতে হয় না। অরিন্দমের গ্রেপ্তারের পরই আর্য স্টুডিওতে ফিরে আসে। জবা, থ্যাংক ইউ সো মাচ। তুমি অভিনয়টা খুব দারুণ করেছো। আসলে তোমার বাবা যে এত বড় অপরাধী, মেয়ে হয়ে তুমি জানতে পেরেও যে। আর্যদা, আমি সবসময় সত্যের পথ অবলম্বন করে চলতে চাই। মৃণালিনী দিদিও সেটাই চেয়েছিল, কিন্তু পারেনি। তোমাকে আমি ভালোবাসি আর্যদা, মন থেকে। জানি আমি তোমার থেকে বয়সে অনেকটাই ছোট। আমাদের মধ্যে সম্পর্কটা হয়তো কোনোদিনই হবে না, কিন্তু তোমার ছবির মধ্যে আমি সারা জীবন বেঁচে থাকবো আর্যদা। আমি আমি আর কাউকে যে এই মন দিতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ জবা। কে যেন আর্যর কাঁধে হাত রাখে। মৃণাল, তোমার ছায়া এখন মুক্ত। আমি তোমার কথাগুলো সারা পৃথিবীকে বলতে পেরেছি। একটা অস্পষ্ট আলো ফুটে উঠে আবার ম্লান হয়ে যায় মৃণালিনীর ছবির মধ্যে। জানলার বাইরে নরম আলো। মৃণালিনী যেন সেই আলো হয়ে আকাশে মিশে যাচ্ছে। ধন্যবাদ আর্য, সত্যের জন্য তুমি লড়েছ। এখন আমি মুক্ত। পারলে ওই ম্যানশনের মাটির তলায় পড়ে থাকা আমার পচা দেহটা তুমি মুক্ত করো। তোমার কাছে আমি সেই দিন থেকেই ছায়াসঙ্গী হয়ে থেকেছি, যেই দিন থেকে তুমি কোমায় ছিলে। কারণ আমিও জন্ম আর মৃত্যুর মধ্যে আটকে ছিলাম আর্য। আমার শরীর তখনও জীবিত, এদিকে ছায়া খুঁজে বেড়াচ্ছে তার মুক্তির পথ। আর তোমার মস্তিষ্ক মৃত্যু আর বেঁচে থাকার মাঝখানে। তারপর তুমি জীবিত হলে। আমিই চেয়েছিলাম। এরপরে তোমার সাথে 2 বছর কাটিয়ে আমি তোমাকে বোঝার চেষ্টা করেছিলাম। আমি বুঝেছিলাম তুমিই পারবে আমাকে মুক্তি দিতে। এরপরে যখন জবাকে দেখলাম আর জবার মধ্যে তার পিতাকে, তখনই বুঝলাম আমার মুক্তির পথ আসন্ন। জবা তোমায় খুব ভালোবাসে বলেই নিজের পিতার বিরুদ্ধে গিয়ে সে রাজ সাক্ষী দিতে রাজি হয়েছে। তুমি ওর হাতটা ছেড়ো না অর্য। মানছি ও তোমার থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু ভালোবাসা বয়সের বাজ বিচার করে না। ছায়ার মতো অনেকটা। একটা বয়সের পরে একে অপরের পরিপূরক হয়ে একে অপরের ছায়া হয়েই বাঁচে তারা। মৃণালের ছায়া হারিয়ে যায়, কিন্তু স্মৃতি আর সত্যের সঙ্গে বেঁচে থাকে চিরকাল আর্যের মধ্যে। তুমি সত্যের জন্য লড়েছ আর্য, ধন্যবাদ। আমি এখন মুক্ত। মৃণাল, যেও না। হঠাৎ করে আর্য হাতটাকে যেন ধরে, তার দিকে তাকিয়ে বলে, আমিও দেখেছি কাকে, মৃণালিনীকে। সুন্দর দেখতে। আমার বাবার চরম শাস্তি চাই আর্যদা, যেন কোনোদিন সে জেল থেকে না বেরোতে পারে। অমন বাবার সন্তান হয়ে নিজের প্রতি নিজেরই না জবা। তুমি তার সন্তান নও, তুমি তোমার সেই মায়ের সন্তান যেই মা তোমাকে প্রতিবাদের ভাষা শিখিয়েছে। আর্যদা, তাহলে কি আমি? নিশ্চয়ই তুমি আমি আবার নতুন করে শুরু করবো জবা, কিন্তু তার জন্যে তোমাকে যে মন দিয়ে পড়াশোনা করতে হবে, অনেক দূর এগোতে হবে। সব করব, কিন্তু তোমার ছবির ছায়া সঙ্গিনী আমিই থাকবো, আর কেউ না। অকস্মাৎ তাকিয়ে দেখে আর্য মৃণালিনীর ছবির মধ্যে তার মুখটা অস্পষ্ট হতে হতে জবার মুখটা ফুটে উঠছে। আর্যর মানুষপটেও হয়তো একই অবস্থা। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে।
আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।